নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত এনকে টিভি বাংলার কলকাতা স্টুডিওতে। আপনাদের সঙ্গে আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। 4 পর্বের ভোট সারা এবং আমরা সপ্তাহ শেষে আগামী সোমবার 5ম পর্বের ভোট। ইতিমধ্যেই ভারতের 65 কোটি অধিবাসীর ভোট পর্ব শেষ, কিন্তু আশঙ্কার জায়গাটা হচ্ছে এই 65 কোটির মধ্যে প্রায় 22 কোটি ভারতবাসী এবারে ভোট দেননি। এটা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন নির্বাচন কমিশনও। তবে আজ সপ্তাহ শেষে শনিবারের বারবেলা নয়, সন্ধেবেলা আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনাটা শুরু করতে চাই না। আমি আলোচনাটা যে বিষয়টা নিয়ে শুরু করতে চাই তার একদিক থেকে অবশ্যই গোটা সপ্তাহের মধ্যে অন্যতম তাৎপর্যপূর্ণ, যেটা আমাদের লক্ষ্য থাকে। বুধবার দিন বিকেলের পর থেকে একটা গানের লাইন আমার মাথার মধ্যে গুনগুন করছিল, জলে নামবো জল ছড়াবো কিন্তু আমি জল তো ছোবো না, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। এই লাইনটা আমার মাথায় আসার কারণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভায় ভাষণ, যেখানে তিনি বলেছেন বুধবার দিন যে আমরা বাইরে থেকে ইন্ডিয়া অ্যালায়েন্স, ইন্ডিয়া কোয়ালিশন যদি সরকার করে আমরা বাইরে থেকে তাকে সমর্থন করব এবং সেই সরকার আমাদের বকেয়া মিটিয়ে দেবে। এই যে বাইরে থেকে সমর্থন করব, এই বার্তাটা খুব তাৎপর্যপূর্ণ ছিল। কিন্তু পরে দেখলাম পরের দিনই অর্থাৎ বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় সুর একটু বদলালেন। গতকাল তো তিনি একেবারে ভিন্ন সুরে এবং আজকেও একেবারে ভিন্ন সুরে কথা বলেছেন। আমরা আজ সন্ধ্যের আলোচনাটা এখান থেকে শুরু করতে চাই, কারণ গত সপ্তাহ জুড়ে বিভিন্ন নেতারা এসছেন, নানা স্তরের শীর্ষ নেতারা, নানা দলের। সব থেকে তাৎপর্যপূর্ণ, অন্তত অন্যতম তাৎপর্যপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বুধবারের ভার্সন, তারপরে সেটা শনিবার পর্যন্ত চেঞ্জ হয়ে যাওয়া। আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আজ যারা রয়েছেন আমাদের সঙ্গে। ভারতীয় জনতা পার্টির তরফে আজ আমাদের সঙ্গে শঙ্কুদেব পণ্ডা রয়েছেন, তারপর রয়েছেন অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। পার্থবাবু বলা যায় বামপন্থী শিবিরেরই প্রতিনিধি এই টেবিলে। সিপিআইএমের সরাসরি প্রতিনিধি না থাকলেও পার্থবাবু আজকে আমাদের সঙ্গে রয়েছেন, এবং অধ্যাপক বিশ্বজিৎ দাস, তিনি আজকে বিশ্লেষক, আমাদের এই আলোচনার টেবিলে বিশ্লেষক হিসেবে রয়েছেন, এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক, কট্টর সমর্থক ভাস্কর সিংহ রায়, তৃণমূল কংগ্রেসের তরফে কথা বলার জন্য আজকে আমাদের এই টেবিলে রয়েছেন। আমি শুরুতেই বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি বুধবারে যে ভাষায় কথা বললেন, তারপর শনিবার পর্যন্ত সুরটা বদলালো। এর মধ্যে আরেকটা তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে মুম্বাইতে যে ইন্ডিয়া কোয়ালিশনের বৈঠক, সেখান থেকে বিশেষ করে কংগ্রেস, মল্লিকার্জুন খার্গে তিনি বার্তা দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে তারা এই ইন্ডিয়া কোয়ালিশনের অন্যতম অংশ বলেই মনে করছেন। এমনকি কড়া ভাষায় তিনি এই বার্তাও দিয়েছেন যে অধীর চৌধুরী যদি অন্য ভাষায় কথা বলেন, যে হাইকমান্ডের যে সিদ্ধান্ত তার বাইরে কথা বলবেন, তার দরকার হলে দল ছেড়ে যেতে হবে, একদম এই ভাষা। অধীর চৌধুরী তার জবাব দিয়েছেন, সে প্রসঙ্গে আমি পরে আসবো। আগে শুরু করা যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সুর বদল, অর্থাৎ বুধবার থেকে আর গতকাল এবং আজ পর্যন্ত তিনি যা যা বলেছেন, একটা ছোট্ট কোলাজ আপনাদের দেখিয়ে নিই, চলুন। দিল্লিতেও মোদি নয়, দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে। আমরা এখান থেকে হেল্প করব, আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে। কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4টে পার্টি বাদ দিয়ে এখনো। কাজেই মোদি আসছে না, তাই জেনে রেখে দিন ইন্ডিয়া জোট, এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয়। আর বাংলায় কিন্তু কোনো জোট নেই, কংগ্রেস বিজেপি সিপিএমের মোয়া ভোট আছে, কিন্তু আমি ন্যাশনাল লেভেলে ইন্ডিয়া জোটের সাথে আছি এবং ইন্ডিয়াটা আমারই দেওয়া নাম, যার জন্য মোদিবাবু সংবিধানের ওখান থেকে ইন্ডিয়াটা তুলেই দিল। আমি আপনাদের বলি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে, এবং আমরা যদি ইন্ডিয়া জোটে ক্ষমতা আনতে পারি তাহলে আমরা এনআরসি তুলে দেবো, আমরা ক্যা তুলে দেবো, আমরা ইউনিফর্ম সিভিল কোড তুলে দেবো,
আমরা ইনকাম ট্যাক্সের ওপর অত্যাচার তুলে দেবো, ইডির অত্যাচার তুলে দেবো, সিবিআই এর অত্যাচার তুলে দেবো, এবং আবার 100 দিনের কাজ থেকে শুরু করে আবার নতুন করে সবাইকে পাকা বাড়ি এগুলো আমরা দেব যদি দিল্লিতে আমাদের গভর্নমেন্ট ক্ষমতায় আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 দিনের বক্তব্য আপনাদের দেখালাম, 13, 15, 18, 15 থেকে 18 বা 13 থেকে 18 এই বক্তব্যে একটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় একই সুরে কথা বলছেন যে এখানে কোনো জোট নেই। এখানকার সিপিএম অর্থাৎ বাংলার সিপিএম, এখানকার কংগ্রেস অর্থাৎ বাংলার কংগ্রেস, তারা আসলে বিজেপির জন্য কাজ করছে, কিন্তু কেন্দ্রীয় স্তরে তিনি জোটে আছেন। কিভাবে আছেন? একসময় 15 তারিখ পর্যন্ত তিনি বাইরে থেকে সমর্থনের কথা বলেছেন, কিন্তু তারপরে আমাদের সরকার এই টার্ম এসছে। আমি ভাস্কর আপনার কাছে প্রথম আসতে চাই, এবং এই পরিবর্তন এই 15 থেকে 18 বাইরে থেকে সরকারকে সাহায্য করব আর 18 গিয়ে আমাদের সরকার এইগুলো করবে, এইটা এই যে বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর বদলটা, এটার কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর কোনো কিছুই বদল হয়নি। তার কথা বুঝতে হয়তো বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আপনারা বিশ্লেষণ করেছেন। জোট বলতে ইন্ডিয়া জোট যেটা তৈরি হয়েছিল দিল্লিতে, সেই জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস, সেটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কংগ্রেস সহ বিভিন্ন দল বলেছেন। এই জোটটা এমনই হয়েছে রাজ্যের ক্ষেত্রে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রাজ্যে যারা বিজেপি বিরোধী প্রধান শক্তি তারাই সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। এত ব্যাখ্যা দরকার নেই, আমাদের সময় কম। আমি বাংলা ভাষাটা যতটুকু বুঝি, 15 তারিখ বলছেন আমরা বাইরে থেকে সমর্থন করব, 18 তারিখ বলছেন আমাদের সরকার। আমি বলছি কেরালাতে যেমন সিপিএম এর সঙ্গে কংগ্রেসের কোনো জোট নেই, অ্যানি রাজা রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী, সেরকম কিন্তু আবার বাংলায় দেখা যাচ্ছে যে ওরা একসঙ্গে আছে। কারা? সিপিএম এবং কংগ্রেস। কংগ্রেসের প্রতিনিধি নেই। তাহলে কি বলবো যে মানে কংগ্রেস এই জোটে নেই? তাহলে কি সিপিআই বলবে কি আমরা এই জোটে নেই? মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে কংগ্রেসকে বিজেপি সহায়ক বলছেন, এই রাজ্যে সিপিএম কে বিজেপি সহায়ক বলছেন। একদম বাংলায় কিন্তু জোট একমাত্র যদি প্রতিনিধি বলতে পারতেন, ইন্ডিয়া জোটের প্রতিনিধি হচ্ছে তৃণমূল। আপনার কাছে আমি ভাস্কর, তার কারণ হচ্ছে কেরালাতে যেরকম জোট হয়নি, আজকে কেরালা জোট হয়েছে কি সিপিএম এর সঙ্গে কংগ্রেসের? আমি এটা জানতে চাই। সিপিএম এর যিনি এই সমস্ত আলোচনা এখানে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার স্ট্যান্ড পরিষ্কার করেছেন এবং এই রাজ্যে জোটকে কংগ্রেসের সঙ্গে কোনো সমঝোতায় যাবেন না আনার জন্য, এই জোটকে ক্ষমতায় আনার জন্য সর্বাধিক আসন জিতে তৃণমূল কংগ্রেস সেই জায়গাতে এইসব তো ঠিক আছে। আমি বুঝতে পেরেছি আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো যখন ইন্ডিয়ার জোট নিয়ে আলোচনা হচ্ছে, এই ব্যাপারটাকে শেপ দেওয়ার চেষ্টা হচ্ছে, তখন থেকে এই আলোচনা, এবং আপনারা এভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করেছেন কেন তৃণমূল কংগ্রেস এই রাজ্যে কংগ্রেস বা সিপিএম এর সঙ্গে কোনো রকম সমঝোতায় হাঁটতে রাজি নয়, এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় এখনো এই একটাই তো জায়গা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সুর বদলালো না। আপনি যতই দাবি করুন সুর তো 15 থেকে 18 বদলেছে, কিন্তু কোন অ্যাঙ্গেলে বদলেছে? ইন্ডিয়া জোট সরকার যদি গড়ে তাহলে তিনি কি করবেন? কিন্তু পার্থবাবু, সিপিএম এই রাজ্যে যে বিজেপির সহায়ক এবং এই রাজ্যের কংগ্রেস যে বিজেপির সহায়ক, এই সুর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলায়নি। না, এটা ঠিকই, তবে সুর উনি যেভাবে বদলে চলেছেন 4 তারিখ পর্যন্ত, 4 জুন পর্যন্ত আপনাকে আরও কটা অনুষ্ঠান সুর বদল নিয়ে করতে হয় সেটা আপনি ভেবে রাখুন। কারণ গত 5 বছরে তৃণমূল কংগ্রেস বিরোধী দল হিসেবে যে ভূমিকা পালন করেছিল, তাতে এই যে বাইরে থেকে সমর্থন দেওয়ার প্রশ্নে যদি বলেন, সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে ভারতীয় জনতা পার্টি। আমি বললাম এ রাজ্যে আপনি দেখেছেন যে জগদীপ ধনকরের সাথে সেই কি বলবো যে নবান্ন বনাম রাজভবনের যে সেই কি বলবো পত্রযুদ্ধ, আমি বললাম যে বাক্যযুদ্ধ, বাক্যবান, সেটা মনে হয়েছিল প্রায় শ্রেণীশত্রু জগদীপ ধনকরকে দেখে। ফলে সেই জগদীপ ধনকর যখন উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হচ্ছেন বা হতে চলেছেন, তখন দার্জিলিংয়ের ঠান্ডা ঘরে বসে হেমন্ত বিশ্ব শর্মার সাথে কি মিটিং করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে জগদীপ ধনকর যিনি বিজেপির প্রতিনিধি তার বিরোধিতা করার থেকে তারা বেরিয়ে চলে আসলেন। আমি বলছি যে এটা প্রথম। এবং আপনি যদি বলেন যে যতগুলো ক্রিটিক্যাল মাস বলতে যা বোঝায় যে কটা বিল এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজিটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই কারণে আমার একটা ব্যাখ্যা আছে। না না, আমি বিজেপিকে পরাজিত করেছে গত 4 বছর। এবার আমি আপনাকে সারা ভারতবর্ষব্যাপী দেখুন, আজকে সার্বিক আলোচনা করতে গেলে কোন দলটি বিজেপিকে পরাজিত করেছে? 1 মিনিট ভাস্কর, আমি একটা জিনিস এখানে একটু স্পষ্ট করে নিই। ভাস্কর, একটা জিনিস স্পষ্ট করে নিই, সার্বিকভাবে সব বিষয়কে এই টেবিলে তুলে আনতে গেলে 1 ঘন্টা সময় যথেষ্ট নয়। আমি ফোকাসে রাখতে চাইছি, আর এটা আমরা অন্য
বিষয়েও যাব, ফোকাসে রাখতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় 15 থেকে 18 সুর বদলালেন কেন? বদলেছেন তো পরিষ্কার, বাংলায় বদলেছেন, এটা ব্যাখ্যাটা কেন বলছেন বদলালেন সেটা। এটা শুধু আলোচনার বিষয় এখন। না, আমি তো আপনাকে বলছি পার্থ, যে বাইরে থেকে সমর্থন, এটা তো অন্য কেউ তাকে জোর করে বলেননি, তিনি নিজে থেকেই বলেছেন। এক্স্যাক্টলি এইবার এবং না প্রশ্নটা ভেবে হচ্ছে- বলেননি, একদমই তাই। জনসভায় দাঁড়িয়ে বলছেন তিনি হ্যাঁ, তো- কোনো কিছু উনি না ভেবে বলেন না, উনি ব্যাখ্যা উনি দিয়েছেন। সুচিন্তিত ভাবেই বলেছেন যে এই যে বাইরে থেকে সমর্থন, তার মানে ছিলেন ইন্ডিয়া জোটের মধ্যে, সেখান থেকে উনি বাইরে বেরোচ্ছেন, ফলে এই ইঙ্গিতটা তিনি দিয়ে রাখলেন। তাহলে যদি বেরোন, তাহলে কার স্বার্থে বেরোচ্ছেন? নিশ্চয়ই হচ্ছে যে ইন্ডিয়া জোটের স্বার্থে। আচ্ছা, আমি এখানে একটা জিনিস শুধু যোগ করি, তাহলে একটা আপনি মাত্রা মল্লিকার্জুন যোগ করি। খাড়গের কথাটাও মমতা কিন্তু বন্দ্যোপাধ্যায় মাথায় যখন বাইরে থেকে সমর্থনের কথা বললেন, নিশ্চয়ই কিছু ভেবে তিনি বলেছেন। কি ভেবে বলেছেন সেটারও একটা ব্যাখ্যা আমার কাছে আছে, সেটা আমার ব্যক্তিগত ব্যাখ্যা। কিন্তু এটা বলে কি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সমালোচিত হলেন এ রাজ্যের বাম এবং কংগ্রেস নেতাদের মুখে, সেটা যার জন্য পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হলো আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, হয়তো সেই জন্য। আমাদের কাছে রয়েছে অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম, কংগ্রেসের এখানে অধীর চৌধুরী রাজ্য সভাপতি, মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক সিপিআইএম এর। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে, 15 তারিখের বক্তব্যকে কিভাবে সমালোচনা করলেন আমি একবার আপনাদের শোনাই, সব এই সপ্তাহের গল্প। ইন্ডিয়াকে কটাক্ষ করে মোদি বলতে পারেনি। মোদি কমসে কম 50টা বলেছিল, হাফ সেঞ্চুরি কথা বলেছিল, 50টা। দিদি মোদিকে খুশি করতে, তার থেকে আমাদের জয় কমিয়ে না বলে না 40টা বেশি পাবে না। তো এখন কেন বলছে 315? হ্যাঁ, দিদি এখন পা ধরবে রাহুল গান্ধীর। দিদিকে রাহুল গান্ধীর পা ধরে বাঁচতে হবে দিদি ভাই। তাকে ঠিক করতে হবে তার এই রাজনৈতিক অবস্থান কেন এরকম হলো। কারণ নির্বাচনটা হচ্ছে পার্লামেন্টের নির্বাচন হচ্ছে যেখানে দেশের নীতি নির্ধারণ ঠিক হয়, সেখানে নীতিহীন মানুষদের এই অবস্থা হবে। একটা নীতি থাকলে, একটা লক্ষ্য থাকলে তিনি এই অবস্থায় পড়তেন না। যেহেতু তৃণমূলের নিজস্ব কোনো নীতি নেই, ইহাও খাবো উহাও খাবো, সেই জন্য এই অবস্থা হয়েছে। আমি একটু আচ্ছা, পার্থবাবু কিছু বলতে চাইছি। আমি শুধু একটাই বলি যে বহুদিন থেকে পার্থ এই কথা আলোচিত হচ্ছে যে আসলে ইন্ডিয়া মঞ্চে যোগ দেয় কোনো আপত্তি ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় চান বিজেপি বিরোধী লড়াই, কিন্তু প্রথম দিন থেকে এটা বলা হয়েছিল বামেদের তরফ থেকে যে দিল্লি যাওয়ার যে ট্রেনে উনি উঠেছেন জার্নি কমপ্লিট করবেন না, মোগলসরায় উনি এখন নেমেছেন, ভাবছেন নাগপুরের ট্রেন ধরবো কিনা, ফলে এই কারণের জন্যই সুর বদল করে রাখলেন মাঝখানটা। সেই জন্য আপনারা কংগ্রেসের বিরুদ্ধে ভাস্কর, রাস্তা আমি আবার আপনার কাছে যখন কংগ্রেসের বিরুদ্ধে আপনারা আমি আবার যখন প্রতিবাদ আপনাকে করছেন, বলার সুযোগ দেব আপনি বলবেন, আপনি এখনই উত্তেজিত হবেন না। শঙ্কু প্রায় ঘুমিয়ে পড়েছেন, জানেন শঙ্কু যে এই আলোচনায় শঙ্কুর কোনো পর্ব নেই। কিন্তু শঙ্কু, আমি এইখানে শুধু আপনার কাছ থেকে একটা ছোট্ট জিনিস জানতে চাই। যখন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে থাকেন তিনি কংগ্রেস এবং সিপিএম কে বিজেপির বি টিম বলেন, আবার যখন অধীর বা আপনার ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হয়, তখন সিপিএম এর লোক বলে এই দেখো দিদি মোদি সেটিং। অ্যাকচুয়ালি কিন্তু মানুষ কনফিউজড। দেখুন, হাইপোথেটিক্যাল বিষয়ের উপরে তো কোনো নির্দিষ্ট কমিউনিকেশন বা কমেন্ট করা যায় না। উনি এখন সমস্ত দিকে ছিপ ফেলে রাখার চেষ্টা করছেন, উনি নিজে কনফিউজড আছেন। সারা ভারতবর্ষের যে দলটা 10টার বেশি আসন পাবে না, সেই দলটা তো ডিসাইড করবে না সে কি করবে। আপনার তো প্রথম পয়েন্ট হচ্ছে যে মেজরিটি নাম্বার কারা গেইন করবে। আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো স্ট্রং ক্যান্ডিডেট না দেওয়াতে বামেরা বলেছে কিনা যে দিদি মোদি সেটিং এর ফলে এসব হচ্ছে, মানে এই বলেছে তো। এক সেকেন্ড, এই স্ট্রং ক্যান্ডিডেটটা তো বামেরা ঠিক করবে না, আপনিও ঠিক করবেন না, আমাদের দলের উনি প্রাক্তন সভাপতি, আমরা ওখানে কত ভোটে জিতি সেটা দেখবার পর আপনারা বুঝবেন। স্ট্রংটা তো আমাদের দল ঠিক করবে। নির্বাচনের একটা স্ট্রেংথের ব্যাপার আছে। 4 তারিখ ডিসাইড করব। আমি আপনাকে আলাদা করে বলতে চাই, এটা পাবলিকলি না বলা যায়, আপনারা ঠিক করবেন। একদম তো আপনার নামও শোনা গেছিল যে আপনি ওখানে লড়বেন। এখন কথা হচ্ছে যে এমন কেউ যাকে রাজ্য চেনে সেরকম কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনুন, আরে কথাটা শুনুন, ভারতীয় জনতা পার্টি লড়ে, ভারতীয় জনতা পার্টি যাকে ক্যান্ডিডেট করবে সেই মোদিজির ক্যান্ডিডেট ওখানে, সেই ক্যান্ডিডেটই ওখানে পারফর্ম করবে, ফলে এই সংজ্ঞা আপনার কাটে না। কিন্তু যে বিষয় নিয়ে আপনি আলোচনা শুরু করেছিলেন যে ক্ষমতায় কে আসবে, আজকে উনি ভাবছেন উনি ক্ষমতায় আসবেন, তাই এসব অঙ্ক 6, 5, 7 এসব বোঝাচ্ছেন। কিন্তু ভাই আজকে তো 400-র কাছাকাছি আসন নিয়ে অলরেডি এখনো পর্যন্ত যা নির্বাচন হয়েছে তাতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে গেছে এবং নরেন্দ্র মোদীজি আবার সরকার তৈরি করতে চলেছেন। ফলে এই প্রসঙ্গের আলোচনার কোনো আমাদের আজকে আলোচনার বিষয়। আগে এক সেকেন্ড আরে পার্থবাবু, আপনি আমাকে লাস্ট লাইন কোনোদিনই বলতে পারবেন, আপনি ট্রেলারেই রিয়াক্ট করবেন। লাস্ট লাইনটা শুনুন, তবে না ওনার কাছে যাবেন, উনি রিয়াক্ট করবেন। এইবারের নির্বাচনে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হবে 4 তারিখ বিকাল থেকে এটা ঠিক হবে যে কতক্ষণ পর রাজ্যের তৃণমূলের সরকারটা চলে যাবে। আমি শঙ্কু একটা বিষয়
আপনি যেটা বললেন আমি সেটার ব্যাখ্যার পাশাপাশি একটা বিষয়ে যে প্রশ্নটা আপনার সামনে আমি রেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে বিজেপি হাইকমান্ড কোথাও কোনো নরম সুরে কথা বলছেন কিনা। যদিও মানে নির্বাচনী প্রচারে একরকম, কিন্তু যখন স্ট্র্যাটেজি প্ল্যানিং করা হচ্ছে তখন কোথাও সেখানে কোনো নরম সুরে কথা বলা হচ্ছে কিনা। দেখুন, এখানে রাজনৈতিক লড়াই যখন শুরু হয় তখন নরম সুরের কোনো জায়গা নেই। আজকে জেপি নাড্ডাজি কি বলেছেন আপনি দেখুন, আজকে না কালকে রিয়াকশন এসছে ওনার। সন্দেশখালিতে যে ঘটনা মা বোনেদের সাথে ঘটেছে, এখনো পর্যন্ত আমাদের 200 কর্মী খুন হয়ে গেছে। এখানে নরমের কোনো প্রশ্ন নেই, এখানে স্ট্র্যাটেজি ইজ ভেরি ক্লিয়ার। এখানে পরিষ্কার হেড অন লড়াই হচ্ছে। এখানে আর কেউ আছে নাকি? এই যে বারবার সিপিএম অভিযোগ করে বাইনারি বাইনারি, কেন? কারণ লড়াইয়ে একমাত্র বিরোধী জায়গা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এবং ভারতীয় জনতা পার্টি এই লড়াইটা দিচ্ছে বলেই মানুষ আমাদের সাথে আসছেন। মিলিয়ে নেবেন 4 তারিখ কি রেজাল্ট হয়। আমি বিশ্বজিৎ এবার আপনার কাছে আসবো। এবং শুনে তৃণমূল বিজ্ঞাপন করেছে, তৃণমূল তো বলতে পারতো বিজ্ঞাপনে। আরে বিজ্ঞাপন তো বিজেপিও করেছে, সেখানে মমতা নামটা ব্যবহার হয়েছে। আরে শুনুন না, বিজ্ঞাপনের ব্যাপারটা তো আরে শুনুন না, আদিত্যনাথ বড়পুরে তৃণমূলের এসে একটা বিজ্ঞাপন কথা কি? বলেননি এ বলতে দেবেন না। অধীর চৌধুরীর বিরুদ্ধে। ভাস্কর প্লিজ আমি আপনাকে তো সুযোগ দেবো, আপনার বলার আপনার এখানে জায়গাটা এক আছে। আছে। থ্যাংক ইউ। কিন্তু শঙ্কু একটা তৃণমূল জিনিস বললে খুশি বিজ্ঞাপনে- হতাম। তৃণমূল যে বিজ্ঞাপনে কি বলেছে? এত লড়াই তৃণমূল লড়ার পর বিজ্ঞাপনে বলেছে অর্জুন বিজেপির সিংকে বিরুদ্ধে নিতে লড়াই। হয় কেন? যে কর্মীদের খুন, আমি বলছি অর্জুন সিং এর বিরুদ্ধে তো সেই অভিযোগই ছিল বিরোধীদের, যে তারা হচ্ছে যে খুন করেছে তৃণমূলের নেতা হয়ে, তাকে ভোটের আগে নিয়ে নিতে হচ্ছে, তাপস রায়কে নিতে হচ্ছে, শুনুন না, আবার দল থেকে অন্যদের চালান দিতে হচ্ছে, কৃষ্ণ কল্যাণীকে দিতে হচ্ছে, মুকুটমণিকে দিতে হচ্ছে। বলুন, বললে আমি লম্বা লিস্ট দিয়ে দেবো আপনারা কতজন অন্য আমি দল শুধু থেকে এই নিয়ে দুটো লোকসভা আচ্ছা, এক মিনিট এই আলোচনাটাকে আবার ফোকাসে নিয়ে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় 15 যা বললেন, 18 যা বললেন, তাতে যে সুরের বদল আছে কি নেই এটা দিয়ে আলোচনাটা শুরু হয়েছিল। বিশ্বজিৎ, আমার একটা ব্যাখ্যা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় 15 তারিখের যে বক্তব্য, সেখানে সম্ভবত তিনি একটা বার্তা দিতে চেয়েছিলেন কংগ্রেস হাইকমান্ডকে, এবং সেই বার্তাটা কংগ্রেস হাইকমান্ডের কানে গেছে, এবং যার জন্য আজকে মল্লিকার্জুন খার্গে যে সুরে কথা বলেছেন অধীর চৌধুরীকে, আপনার কাছ থেকে শোনার আগে আমি একটুখানি জানিয়ে আমাদের দর্শকরা যারা সকাল থেকে হয়তো টেলিভিশনের সঙ্গে যোগাযোগ ছিল না তাদেরকে একটু দেখিয়ে নিতে চাই মল্লিকার্জুন খার্গে এই প্রসঙ্গে কি বলেছেন, কি সুরে অধীর চৌধুরী সম্পর্কে মন্তব্য করেছেন, শুনুন। अब ममता जी, पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं। ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं। जैसा कि यूपीए गवर्नमेंट था पहले, तो 2004 में तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट। अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাকে খাতির করবো, তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুড সোলজার। এবার যেহেতু এখানে কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই, আমি এই বিতর্কে যাচ্ছি না যেটা কংগ্রেসের অভ্যন্তরীণ লড়াইতে পরিণত হলো কি না বা ইত্যাদি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা 15 তারিখ দিয়েছিলেন তার একটা ব্যাখ্যা আমার কাছে মানে সঙ্গত মনে হচ্ছে যে তিনি এই কংগ্রেসকে এই বার্তাটাই দিতে চেয়েছিলেন। অধীর চৌধুরী যেভাবে মমতা বিরোধিতা করে যাচ্ছেন এবং কংগ্রেস হাইকমান্ড সে ব্যাপারে কোনো মন্তব্য করছে না, সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় বার্তাটা 15 তারিখে দিয়েছেন এবং তারই প্রতিফলন আজকে খার্গের বক্তব্য। আপনার কি মনে হয় বিষয়? প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 দিনের বক্তব্যের একটু ব্যাখ্যা দিয়ে দিই সহজ করে। 3 দিনই উনি নন প্লেয়িং ক্যাপ্টেন আছেন, মাঠে উনি নামতে চান না, কিন্তু প্রথম দিন জাতীয় স্তরের কথা বলেছেন, জাতীয় দলের খেলার কথা, পরের দিন রঞ্জি ট্রফির কথা বলেছেন, আঞ্চলিকভাবে খেলবেন, তিনি মাঠের বাইরেই থাকবেন। তৃতীয় দিন আবার তিনি কোচ কাম প্লেয়ারের কথা বলেছেন, তিনি কোচও হতে পারেন, খেলতেও পারেন। কেন বললেন? কম্পালশন। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা বলা ছাড়া উপায় নেই। কেন? উনি ইকুয়েশনটা বুঝেছেন যে কোনোভাবে যদি ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করতে না পারে বা অবিজেপি জোট শক্তিশালী হয়, কারণ কংগ্রেসের সঙ্গে তো তৃণমূল কংগ্রেসের সম্পর্ক অম্লমধুর, কখনো ভালো কখনো খারাপ।
রাহুল গান্ধী নেতৃত্ব দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিয়ে জোট এগিয়ে নিয়ে যাবেন? একটা জিনিস এই লড়াইটা তো ছিল, exactly, ছিল, এই কিন্তু লড়াইটা ছিল। একটা জিনিস মাথায় রাখতে হবে পার্থদা, কংগ্রেস বিরোধী দল হিসাবে একা যদি আঞ্চলিক দল, যেটা ভাস্করদা বলছিলেন, আঞ্চলিক দলকে যদি সম্মান করতে না পারে, তাহলে আপের মতো দল, তৃণমূল কংগ্রেসের মতো দল, অবিজেপি জোট ভারতবর্ষে কখনো বাস্তবায়িত হবে না। আর মল্লিকার্জুন খার্গে যে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে অত্যন্ত অনৈতিক, কারণ এখানে রাজনীতিটা করেন অধীর চৌধুরী, পশ্চিমবঙ্গের কর্মী ভোটার তারা অধীর চৌধুরীকে চেনে, কারণ তিনি যে Exactly, reality বুঝতে বিশ্বজিৎ, পারছেন। আমি তো সেই জন্যই বলছি যে তারপরেও মল্লিকার্জুন খার্গে বলছেন, এবং আমি এটুকুও বলতে পারি যে মল্লিকার্জুন খার্গে যখন বলছেন তখন এটা গান্ধী ভবন থেকে অ্যাপ্রুভড হয়ে আসা। অবশ্যই তিনি পশ্চিমবঙ্গে কংগ্রেসের ক্ষতি করলেন, এই মন্তব্য কংগ্রেসের ক্ষতি করলেন, তার কারণ এটা বলে একদিকে কর্মীদের মনোবল ভেঙে দিলেন। কে আছে এখন পশ্চিমবঙ্গে লড়াই করার আচ্ছা, জন্য? আরেকটা point, আমাদের হাতে সময় কমে এটাকে আসছে। বলে মামু কংগ্রেস, ভাস্কর, মানে মালদা মুর্শিদাবাদ প্রশ্নটা কংগ্রেস। শুনুন, ভাস্কর প্রশ্নটা কংগ্রেস শুনুন, বলে মামু কংগ্রেসের আমার বাইরে প্রশ্নটা কিছু নেই। শুনুন, আগে আপনি প্রশ্নটা শুনুন, কারণ আমাদের হাতে সময় কমে আসছে। আমি ওই জন্য অ্যাঙ্গেলগুলোকে সব এক জায়গায় রাখতে চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিচ্ছেন? যদি ইন্ডিয়া কোয়ালিশন গভর্নমেন্ট করে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে আমাদের সরকার বলছেন, তারা কি করবে? তারা সিএএ বাতিল করবে, তারা এনআরসি বাতিল করবে। কোনো বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? না, এটা আপনাকে তো- মনে রাখতে হবে ভোটটা কোন জায়গা দিয়ে হচ্ছে, বিজেপি এই রাজ্যের বিরোধী কোন দলগুলো- কোন জেলার উপর দিয়ে ভোট হচ্ছে সেটা খেয়াল করুন। না, বিজেপি বিরোধী যে দলগুলো ইন্ডিয়া জোটে আছেন তারা কি কেউ সিএএ কে সমর্থন করেন? করেন না। তাহলে ইন্ডিয়া জোটের কথাটাই তো উনি বলেছেন। এবং এটা আপনাকে বলছি যে কংগ্রেসের বক্তব্য, আমাদের কেন্দ্রে যে কংগ্রেসে যারা বক্তব্য রাখছেন, প্রদেশ কংগ্রেসের এখানে মানুষ যারা সত্যিকারে বিজেপি বিরোধী মানুষ, তারা কংগ্রেসকে বেছে নেয়নি, তারা সিপিএম কে বেছে নেয়নি, তারা তৃণমূলকে বেছে নিয়েছে। লড়াইটা বিজেপির বিরুদ্ধে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা কিন্তু বিজেপি বিরোধী অবস্থান থেকে ইন্ডিয়া জোটের বক্তব্যটা উনি তুলে ধরেছেন। এর মধ্যে আর কোনো উদ্দেশ্য নেই। এর মধ্যে আর কোনো উদ্দেশ্য নেই। আমি পার্থর কাছে শুনবো। শঙ্কু, ভারতবর্ষে ধর্ম ছাড়া ভোট হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা কি কোনো বিশেষ সম্প্রদায়কে সিএএ বাতিল করব, এনআরসি বাতিল করব, মোদী অনেক কিছু করেছেন বা অনেক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, জানিয়ে এর আগে তৃণমূল কংগ্রেস সমালোচনা করেছে। উনি ক্ষমতায় আসবেন না, সব বাতিল করার ওনার গল্প, কারণ উনি কন্টিনিউয়াসলি স্ট্যান্ড চেঞ্জ করেন। উনি তো এই সমস্ত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কাগজ ছুড়ে মেরেছিলেন পার্লামেন্টে, এখন ফুল পাল্টি। ফলে আমার বক্তব্য হচ্ছে ওনার বক্তব্যের উপর ভিত্তি করে সময় নষ্ট করার কোনো জায়গা নেই। না, কারণ এটা কোনো উনি কথা না। ক্ষমতায়ও তিনি আসবেন এখন না, ভোট চলছে, বাতিল তিনি করার বার্তা অনেক দিচ্ছেন পরে। ভোটারদের। আরে শুনুন, উনি বলেছিলেন কি, এক সেকেন্ড দাঁড়ান, উনি কি বলেছিলেন? বলেছিলেন ভাই আমি সিএ চালু করতে দেবো না। এখন কি বলছেন? বলছেন এনআরসিটা না হলে আমি সিএ চালু করব। ওনার করার কি ক্ষমতা আছে এই পলিসিতে? দিল্লি থেকে লোকে সিএ নিয়ে চলে আসবে, অ্যাপ্রুভ্যাল নিয়ে ওনার আটকানোর কোথায় জায়গা আছে? ফলে আপনাকে বুঝতে হবে উনি এসব বলছেন কারণ উনি কংগ্রেসকেও ফ্রেন্ড রিকোয়েস্ট হচ্ছে একটা পাঠিয়ে রাখছেন, বাইরের থেকে একটু ছিপ ফেলে রাখছেন। এটাই আচ্ছা, ওনার এক মিনিট। উদ্দেশ্য। আচ্ছা শঙ্কু, মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম দিন বললেন আমরা বাইরে থেকে সমর্থন করব, বা পরে আজকেও যখন বলছেন, উনি নাম্বার দেখার চেষ্টা করছেন। এখন নাম্বার আমি প্রশ্নটা শেষ করি, শঙ্কু। উনি ড্যাং ড্যাং করে গিয়ে বলবেন আমি মন্ত্রিসভায় আছি। শঙ্কু, আমি প্রশ্নটা শেষ করি। তিনি বলছেন এই যে সরকার হবে, এই সরকার রাজ্যের বকেয়া মিটিয়ে দেবে, রাজ্যের বকেয়া মিটিয়ে দেবে, 100 দিনের কাজের টাকা দেবে। অর্থাৎ বার্তাটা এই যে তিনি একটা বিনিময় মূল্য ঘোষণা করেছেন। এবং আমি আচ্ছা, এই জন্য আমার একটা বলছি, কথা বলুন আমি এই জন্য পার্থবাবু, এক বলছি, সেকেন্ড পার্থবাবু, এক সেকেন্ড, আপনি আমাকে একটা কথা বলুন। একটা এতজনকে নিয়ে হাত তুলে উঠে দাঁড়ালেন কলকাতার ময়দানে, আমরা দেখলাম, সে জোট করে উঠতে পারলেন না। এতজনের সাথে এতবার মিটিং করে এলেন, একটা কমন মিনিমাম প্রোগ্রাম ডিক্লেয়ার করতে পারলেন না। একটা ন্যাশনাল যে কমন মিনিমাম প্রোগ্রাম কি কাজ তারা করবেন, তারা সরকারে এলে সেটা কমিউনিকেট করে উঠতে পারলেন না। আপনার মনে হয় যে এরপরে আধ ঘন্টা সরকার তৈরি করবেন? একটা প্রধানমন্ত্রীর মুখ দিতে পারলেন না, আমি ওনাকে সম্ভাবনা মানবে নিয়ে কে? কথা বলছি শঙ্কু, এবং সম্ভাবনার প্রশ্নে আমার প্রশ্নটা সম্পূর্ণ করতে দিই, তবে আপনার বলতে ভালো লাগবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 100 দিনের টাকা দেবে সেই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাজ্যের বকেয়া মিটিয়ে দেবে। এবার যদি হাইপোথেটিক্যালি আমি ধরি যে বিজেপি শেষ করলো 260-এ, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে 15 জন এমপি, এই ধরনের অলিক কল্পনা, না, অলিক কল্পনা এই ধরনের সম্ভাবনার কথা। আপনি এটা মানে বিজেপি বিরোধী মমতা শক্তি বন্দ্যোপাধ্যায়ের হিসেবে দাবি কি? সারা রাজ্যের ভারতবর্ষে- বকেয়া মিটিয়ে দিতে হবে সরকারকে। সারা ভারতবর্ষ জুড়ে এখন কোন দল খেয়ালি- হারিয়েছিল? না, আপনি বিজেপি এখন বিরোধী খেয়ালি জায়গাতে পোলাও তৈরি আপনি করছেন, বলছেন যে তাদের যত সংখ্যা বালতি কোনোদিনও ইচ্ছে হয় প্রশ্নই গিয়ে উঠছে দিয়ে না। দিন, কি যায় আসে? ওনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিন, মানেই তো হচ্ছে না এটা। সুবিধা দিয়ে দেবেন। খেয়ালি কয়েক পোলাও যত ধরনের ইচ্ছে এই খেয়ে দিন। আলোচনা। পার্থবাবু, নেই। না, এক সময় মিনিট, নষ্ট, সময় এক নষ্ট। মিনিট। এটা কোনো কংগ্রেস এবং প্রশ্ন এই CPM ইস্যুটা ডিসকাস করাই সময় উভয় নষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ওই যখন তো এটাও তো বাইরে বলতে থেকে হবে, সমর্থনের কথা যোগী বলেছেন, আদিত্যনাথ বহরমপুরে এসে একটা শব্দ ব্যয় করেননি অধীর চৌধুরীর বিরুদ্ধে।
সেটা মানে কংগ্রেসের লোকেরা না না বুঝতে পেরেছে। প্লিজ 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 তো এইখানে ব্যাপারটাকে যে ব্যাপারটাকে এখানে ফোকাসে BJP রাখুন সঙ্গে ভাস্কর, আছে, অন্য কোনো বিষয় এখানে টেনে এনে লাভ না, নেই। অন্য কোনো পার্থ বিষয় বাবু, নয়। মমতা আজকে মল্লিকার্জুন খাড়গে এই মন্তব্যটা কেন মমতা করতে হলো? বন্দ্যোপাধ্যায়ের মূল দাবি তা হচ্ছে কেন রাজ্যের করতে বকেয়া হলো মিটিয়ে এটা দিতে বুঝতে হবে। হবে। এবার যদি এরকম সম্ভাবনা তৈরি হয়, আপনারা কি মনে করছেন? না না, প্রথমত রাজ্যের বকেয়া তো এমনি মেটানো উচিত। সরকার রং নিরপেক্ষভাবে দিল্লিতে যে বা যারা থাকবে, মেটাচ্ছে না বলেই এই হ্যাঁ কথাটা মেটাচ্ছে না বলে আমি বলবো যে সে দুটো সরকারেরই তো দায়িত্ব আছে। এক হচ্ছে আবাস যোজনা থেকে 100 দিনের কাজ যদি সেখানে চুরি হয়ে থাকে, গরমিল হয়ে থাকে, ইউটিলাইজেশন সার্টিফিকেট না গিয়ে থাকে, সেটা আদায় করা যেরকম কেন্দ্রের সরকারের দায়িত্ব এবং কর্তব্য, ঠিক একইভাবে যদি রাজ্যে কোথাও মিসইউজ হয়ে থাকে, ড্রেনেজ হয়ে থাকে, সেটা রাজ্য সরকার বা পঞ্চায়েতেরও দায়। ফলে এই দায় ঠেলাঠালির গল্প করে তো লাভ নেই। এটাই চলছে গত কয়েক বছর ধরে আমাদের রাজ্যে। এবার আপনি যে প্রশ্নটা করেছিলেন, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, যে সত্যি সত্যি যে এরকম একটা পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আমি বলছি যে তৃণমূল কংগ্রেস তারা কি করবে সেটা তারা ঠিক করে সবসময় কৌশলের ভিত্তিতে। কৌশল দিয়ে জানেন তো খানিকটা পেরোনো যায় ভোট যুদ্ধ, কিন্তু কৌশল দিয়ে শেষমেশ আপনি কি বলবো ভারতবর্ষ জয় করা যাবে না। এই যে সিএ আপনি আলোচনাটা করছিলেন, মুর্শিদাবাদ মালদা যখন প্রচার চলছে আপনি দেখবেন তৃণমূল কংগ্রেসের কি চিৎকার, চিৎকার বলতে যাবো যায় 1 ইঞ্চি আমরা সিএ হতে দেবো না গায়ে রক্তবিন্দু থাকতে। উমা যেই আপনি নেমে আসলেন, তারপরে নদিয়ায় যেই ঢুকলেন, ফলে নদিয়ার নিচ দিকে যখন বনগায় ঢুকছেন, বারাসাতে ঢুকছেন, তখন বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আর কেউ চাক না চাক আমি হচ্ছে যে সিএ কে সমর্থন করব। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে নিঃশর্ত যদি সিএ হয় করব। আরে সিএ এটা বিরোধিতা করা হচ্ছিল এই আইনটার যে ফিলসফি সেটার থেকেই, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব, সেটা যতদিন থাকবে কৌশল করে লাভ নেই। সিএ আমি সমর্থন করব, নিঃশর্ত সমর্থন চাই, নিঃশর্ত সিএ চাই, সিএ বাতিল। কিন্তু সুর তো মমতা বন্দ্যোপাধ্যায় এখন বদলেছেন। আর বদলেছে কেন? আবার ভোট নিচের দিকে নামছে আরো। ফলে আমি আপনাকে বলছি যে পার্থদা বনগাঁ কৌশলের রানাঘাটে কথা যতক্ষণ বলছেন ছিল তো, সেটা পার্থদা এরপরে কৌশল করেছে তলার দিকে- সিপিএম তলার দিকে 2016-তে, আবারও বলছি। 2016-তে জোট, হ্যাঁ। 2019-এ জোটে নেই, হ্যাঁ। 2021-এ জোট আছে কি নেই, আপনারা আবার বলছেন এখন এই নেই। কথা। তাহলে এটা কি কৌশল তো বিজেপি আপনারা সংখ্যা করেন? উত্তর দেবে কতবার আপনি এনডিএর সাথে আপনি জোট না না আচ্ছা, না, এক তাহলে মিনিট, এক মিনিট। সিপিএম না, না, আমি তো বললাম 2016-তে এটা। কংগ্রেসের সঙ্গে জোট করেছিল। আচ্ছা এক মিনিট, হ্যাঁ, তো ভাস্কর বিশেষ কারণে ভাস্কর তারা ভাস্কর আমাদের একটা ছোট কৌশলের বিজ্ঞাপন ছিল বিরতি আপনারা। নিতে হবে। সেই এক জন্যই তো মিনিট, আছে। পার্থ না, বাবু। সেই জোট নেই, 19-এ ছিল না। পার্থ বাবু, আরে please, বাবা, please, আপনারা please, বিজেপি ভাস্কর আসন সম্পদ বোঝাপড়া পূর্ণ করে নিজেরা চলছে। শূন্য হয়ে জোট ভাস্কর করেছেন। আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে। আমরা এই একদম সপ্তাহের শেষ সন্ধ্যায় যখন বসি, গোটা সপ্তাহ জুড়ে যা যা হয়েছে সেখান থেকেই আমরা বাছার চেষ্টা করি সবথেকে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, যদি না শনিবার দিনই একটা বড় কিছু হয়ে গিয়ে থাকে এবং সেটা গোটা সময়টা নিয়ে নেয়। দেখুন একটা অদ্ভুত জিনিস, এটা শুধু এই সপ্তাহ নয়, এর আগের সপ্তাহ থেকে কিছু কিছু যাচ্ছিল বোঝা। 3 নম্বর পর্ব শেষ হওয়ার পর ভোটের, আর তারপর তো 4 নম্বর পর্ব শেষ হয়ে গিয়েছে গত সোমবার, এবং তারপরে যত নির্বাচনী সভায় নরেন্দ্র মোদী এসছেন, অমিত শাহ এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, এই সব শীর্ষ নেতারা এবার ফলাফলের সম্ভাব্য হিসেব দিতে শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা এত পাবো, ওরা এইখানে থেমে যাবে। আবার কোথাও নরেন্দ্র মোদী বলছেন রাহুল গান্ধীর যা বয়স কংগ্রেসের আসন সংখ্যা তার থেকে নিচে যাবে। অর্থাৎ 4 দফার পরেই এই একটা সেফোলজির ভূমিকায় দেখা যাচ্ছে শীর্ষ নেতাদের। সন্ধ্যায় আমরা এই পর্বে যে কথা বলবো তা ইনফ্যাক্ট সিমটম ওয়াইজ, অর্থাৎ সমস্ত শীর্ষ নেতারা যেভাবে বলছেন কে কত আসন জিতবেন, এটা খুব ইন্টারেস্টিং। অবশ্যই ইন্টারেস্টিং অ্যাঙ্গেল আরও আছে। একটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেল আপনাদের আমি মনে করিয়ে দিই। প্রথম দফার ভোটের পর মনে করুন, বা দ্বিতীয় দফার ভোটের পর ভোটের সন্ধ্যাতেই বিজয় মিছিল, আবার দুপক্ষই বিজয় মিছিল করছে। এই জিনিস কিন্তু এর আগে কখন আমরা ভোটে দেখিনি। এবার আমি আলোচনায় ফিরে আসি। বিশ্বজিৎ, আপনাকে দিয়ে এই পর্ব শুরু করব। সবাই হিসেব দিচ্ছেন, এই হিসেব দেওয়ার অ্যাঙ্গেলটা কি, এই হিসেব দেওয়ার কি বলবো স্ট্র্যাটেজিটা কেন? এটা কি ভোটারদের প্রভাবিত করা মূলত? একদম ফ্লোটিং ভোটার যারা থাকে তাদেরকে প্রভাবিত করা এবং একটা কনফিডেন্স। দেখবেন সকালবেলা চায়ের দোকান থেকে শুরু করে অফিসের আলোচনায়, টিফিনের সময় আলোচনা হচ্ছে যে এবার কি তাহলে সত্যি কেন্দ্রে বিজেপি তার আসন কমিয়ে দিচ্ছে, তৃণমূল এ রাজ্যে কি বিজেপি সত্যি 30-এর উপরে আসন পাবে। এই যে আলোচনাগুলো বিভিন্ন মহল থেকে আসছে, তারা তো তার অথেন্টিসিটি বা তাদের কাছে সেই মিডিয়া লিটারেসি বা পলিটিক্যাল লিটারেসি নেই। তাহলে সেই জায়গা থেকে এবং অদ্ভুতভাবে যদি এবারের লোকসভা নির্বাচন দেখেন, আমি এই রাজ্যের কথা বলছি, প্রত্যেকটা দফাতে ইস্যুগুলো পাল্টে পাল্টে যাচ্ছে এবং নেতৃত্বর বক্তব্য পাল্টাচ্ছে। প্রথম দফায় প্রসঙ্গে যেটা প্রথম দফায় বক্তব্য ছিল যে একেবারে নর্থ বেঙ্গলের যে 3টি আসনে 3টি কেন্দ্রে ভোট হলো কেন্দ্রীয় বঞ্চনা। দ্বিতীয় দফায় ছিল গোর্খাল্যান্ড পৃথক রাজ্যের দাবি এবং চা বাগানের শ্রমিকদের। তৃতীয় দফায় 100 দিনের কাজটা খুব ইম্পর্টেন্ট, 100 দিনের কাজ, সেখানে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ আসছে। তৃতীয় দফায় ছিল সিএ এবং সন্দেশখালী। চতুর্থ দফায় সিএ মতুয়া। আর আজকে দাঁড়িয়ে কি ভোট হয়েছে সারা ভারতবর্ষের, সেখানে
অর্থাৎ মানুষকে কিছু সময়ের জন্য, আমার মনে আছে একবার তন্ময়দা বলেছিলেন যে ভোটাররা ভোট দেয় কিভাবে, যখন ভোট দিতে যায় তাকে কি এই 5 দফা 7 দফায় কি কি ঘটেছে তার মাথায় থাকে? সে দুটো জিনিস মাথায় রাখে, একটা ব্যক্তিগতভাবে কোন দল থেকে কি সুবিধা পাচ্ছে, আর সেই সুবিধাটাই তাকে নিয়ন্ত্রণ করে ওই বোতামটা টেপার জন্য। সুতরাং এই মুহূর্তে যে একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, হাইপ তৈরি করা হচ্ছে যে আসল রাজনীতি কি, এবং অদ্ভুতভাবে দেখুন এবারের লোকসভা নির্বাচনে কিন্তু কোনো ইস্যু নেই, শুধু ধর্মের যে ন্যারেটিভ সারা ভারতবর্ষে আছে, এখানে পশ্চিমবঙ্গেও সেটা প্রতিষ্ঠা হয়ে গেছে, সেই ধর্মের ভিত্তিতে ভোট হচ্ছে। আমরা এই সপ্তাহে যারা যারা এসছেন, নরেন্দ্র মোদী এসছেন, অমিত শাহ এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো টানা কর্মসূচির মধ্যে রয়েছেন, নির্বাচনী সভায় এই সম্ভাব্য ফল নিয়ে বক্তব্য রেখেছেন এবং তার অংশবিশেষ আমি ইচ্ছা করে এই সাপ্তাহান্তিক সেশনের জন্য জমিয়েছিলাম। আমি এক এক করে শোনাই এবং এক একটা শোনাবো এবং এক একজনের কাছ থেকে প্রতিক্রিয়া নেবো। যেমন ভাস্কর, আপনাকে শোনাবো অবশ্যই নরেন্দ্র মোদী, আপনাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো না। নরেন্দ্র মোদী যে হিসেব দিয়েছেন আমি আগে আপনাদের শুনিয়ে নিই, তারপর ভাস্কর আপনি বলবেন। भाजपा एनडीए को तो 400 पार आप करा ही देंगे, लेकिन इस चुनाव में लिख के रखिए, ये कांग्रेस के जो शहजादे हैं ना, ये कांग्रेस के शहजादे, उनकी जितनी उम्र है कांग्रेस को उससे भी कम सीटें मिलने वाली है। খুব ইঙ্গিতপূর্ণ বক্তব্য, একটা কটাক্ষ তো আছেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইন্ডিয়া কোয়ালিশন সরকার করবে বলে নিশ্চিত হচ্ছেন, তখন নরেন্দ্র মোদীর হিসেব কংগ্রেসের সংখ্যাটা 50-এর নিচে। আপনারা যে নরেন্দ্র মোদীকে দেখালেন, দেখবেন নরেন্দ্র মোদী এই যে কথাটা বলেছেন এটা কিন্তু তাদের দলের কর্মীদের উৎসাহিত করার জন্য বলেছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলছেন, কিন্তু উৎসাহিত করার অন্য অনেক রাস্তা আছে। সেফোলজি না, কেন বলছি 400টার কথা, তারপরে অমিত শাহ একটা কথা বলছেন, তাহলে মানে বিজেপি দলের পক্ষ থেকে নয়টা, নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে মনে করছেন, বলছেন কোনো সময় 400, কোনো সময় বলছে 330, কোনো সময় 350, এইগুলো সব সংখ্যাগুলো বলার ক্ষেত্রে কোনো বাস্তব ভিত্তি নেই। আপনি দেখুন দক্ষিণ ভারতে কতগুলো সিট আছে, 130টা। আপনি কোন জায়গা থেকে, যে জায়গা থেকে 303টে পেয়েছিলেন, তারপরে এমন কোন জায়গা আছে যে জায়গা থেকে তাদের সংখ্যা বাড়তে পারে? কারণ উত্তরপ্রদেশ থেকে সেটা অন্য ব্যাখ্যা। আমি বলছি, আমি তো আপনাকে এখানে বসে সেফোলজি করতে বলি, এই যে কথাটা বলছি ওরা সেফোলজি সাহায্য নিচ্ছেন কেন, আমি সেটা জানতে চাই। এই কথাগুলো, এই 400 এটা একটা সংখ্যা, যেমন আপকি বার 200 পার বাংলাদেশে বলেছিলেন, এই নরেন্দ্র মোদী বলেছিলেন, তারপরে আপনার ফল দেখতে পেয়েছেন। আচ্ছা, আমি একটু নরেন্দ্র মোদীর পরে এবার অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের পালা আসে, এবং শঙ্কু আমি আপনাকে দেখাতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেডিকশন, এবং এই 4 দফা ভোটের পরেই তিনি মোটামুটি এই 4 দফাতেই অনেকটা ফয়সালা হয়ে গেছে বলে নিশ্চিত। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই সপ্তাহে বিভিন্ন জায়গায় জনসভায়। দেখুন, আগের বার আমরা জানতাম মোদি আসছে, তার আগের বারও একটা আজ করেছিলাম মোদিবাবু আসছেন। আমি বলি হ্যাঁ খবর আছে, জব্বর খবর। খবরটা কি না, তো এবার হাওয়া বদল হচ্ছে। হাওয়া বদল মানে কি? হাওয়া বদল মানে 420 গ্যারেন্টি বদল হচ্ছে। এখনো পর্যন্ত যা মোটামুটি এসছে, 3rd 4th পেজ হয়ে গেছে, তাতে 195 থেকে 200-র মধ্যে বিজেপি বড় জোর হলে থাকতে পারে, আর ইন্ডিয়া জোট পাবে 295 থেকে 315। অর্থাৎ বলে বেড়াচ্ছে ইসবার 400 পার, আমি বলি ইসবার পগার পার। ইতনা ঝুঠা বলা। 195-এর মধ্যে বিজেপি এনডিএ জোটের মোটামুটি হিসেব করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শঙ্কু, দেখুন, আমার মনে হয় যে উনি এটা জানেন
যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছে বলেই শুধু উনি এটা অ্যাড্রেস করছেন এমনটা নয়। তৃণমূলের আইপ্যাক অলরেডি উত্তরবঙ্গে নির্বাচনের পর বিজয় মিছিলের ছক কষে কর্মীদের বুটস্ট্র্যাপ করবার চেষ্টা করছেন। উনিও তাই ভোকাল টনিক দেওয়ার চেষ্টা করছেন, কারণ উনি জানেন অ্যাকচুয়ালি ন্যাশনাল ইলেকশনে তৃণমূল কংগ্রেস অপ্রাসঙ্গিক। তৃণমূল কংগ্রেস তো নিজের সরকার তৈরি করতে পারবে না, জায়গায়ও আসতে পারবে না। নিজের আসন ধরে রাখা ওর কাছে এখন চ্যালেঞ্জ, যাতে অন্তত জাতীয় দলের মর্যাদা গেছে, এরপর অন্তত পাড়া কমিটি না হয়ে যায়, অন্তত রাজ্যে যাতে ক্ষমতায় থাকে সেটার চেষ্টা করাটাই ওর দিকে মনোনিবেশ করা উচিত। মানে আপনি বলতে চাইছেন যে এই রাজ্যের মানুষ, এটা কেন্দ্রের নির্বাচন এবং সেখানে তৃণমূল কংগ্রেস সিগনিফিকেন্ট নয়, এই মানসিকতায় ভোট দেবে, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছেন, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত নির্বাচনে সমস্ত জায়গায় আগে নিজেই বলতেন আমিই প্রার্থী, আমিই প্রতীক, আমায় দেখে ভোট দিন। ওনাকে বলতে শোনা গেছে, উনি বলেছেন যে এই নির্বাচন আমার নির্বাচন নয়। তার থেকেই স্পষ্ট হচ্ছে যে তিনি হাল ছেড়ে দিয়েছেন, এটা তার এলাকায় তার কিছু নেই। সারাদিনে 3-4টে জনসভা করছেন, তারপরে সন্ধ্যেবেলা র্যালি করছেন, আর উনি হাল ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, কারণ এটা টিকে থাকার লড়াই, তাহলে হাল ছাড়েননি? টিকে থাকতে চান। দেখুন, একটা কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় যত ভিড় হচ্ছে, মানুষের যেরকম স্বতঃস্ফূর্তভাবে যোগদান দেখা যাচ্ছে, সেটা বিজেপি দেখা যাচ্ছে না। এবং বিজেপি, আপনার স্মরণ থাকতে পারে, মানে যখন এরা ইডি সিবিআই এর আরো বেশি সক্রিয় হওয়ার কথা যখন বলেছিলেন, কেন্দ্রীয় নেতৃত্ব তখন বুথভিত্তিক সংগঠনগুলো মানে সঠিকভাবে পরিচালনা করার কথা বলেছিলেন। বিজেপির এখানে কোনো সংগঠন আমার নেই। কাছে যেটা স্পষ্ট নয়, আমার কাছে যেটা অস্পষ্ট সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি 4 দফা ভোটের পরে তিনি সিটের হিসেব করছেন এবং যেভাবে ইন্ডিয়া কোয়ালিশনকে হাইলাইট করতে দেখছি, এটা কিন্তু প্রথম পর্ব থেকে উনি করেননি, উনি এখন এসে করছেন। কোথাও কি ওনার মনে হচ্ছে এই মুহূর্তে এই রাজ্যের বেশিরভাগ মানুষ এটা কেন্দ্রের নির্বাচন এবং সেখানে মমতা সরকার করবেন না, এরকম মানসিকতা থেকে ভোট দেবে? নাহলে এই টার্নটা কেন? না, মমতা সরকার করবেন না, ইন্ডিয়া জোটের পক্ষে বলছেন। আমি একটা বারবার করে এই কথাটা বলছি, সর্বভারতীয় ক্ষেত্রে যে সংখ্যাটা বললেন, এটা সর্বভারতীয় জোটের জন্যই বললেন। এটাই তো আমি 4 দফা বলছি ভোটের পর, 4 দফা ভোটের পরে 7 দফা ভোট তো আগেও হয়েছে এখানে। আপনারা 4 দফা ভোটের পরে বলছেন, 4 দফা ভোটের পরে একটা ভোটের একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। আরে বিজেপিকে দেখেছি, অমিত শাহ বলেছেন 21 নির্বাচনে অমিত শাহের যে আমরা 200 বেশি সিট পাবো ইত্যাদি। সেই আপনাকে লিস্ট দিতে পারি, অমিত শাহের বক্তব্য কখনোই মেলেনি। কিন্তু এখানে এই যে কথাটা, এটা কিন্তু শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জিনিস দেখিনি আমরা, মানে আমার অন্তত স্মৃতিতে নেই। এরকম ভাবে আপনি বলছেন যে এইভাবে যেভাবে ভোটটা হচ্ছে, একদম ধর্মীয় মেরুকরণ, যেটা বিশ্বজিৎ বলছিলেন, যে ধর্মীয় মেরুকরণের চেষ্টার বিরুদ্ধে লড়াইতে অবতীর্ণ হয়ে এই ভোটটা হচ্ছে। বাংলায় কখনো ধর্মীয় মেরুকরণ, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আশঙ্কা প্রকাশ করেছেন, এটা আজকের বিষয়ের মধ্যে আমি রাখিনি, কিন্তু যেহেতু আপনি ধর্মীয় মেরুকরণের প্রশ্ন তুললেন, মমতা বন্দ্যোপাধ্যায় শঙ্কু আজকে আশঙ্কা প্রকাশ করেছেন যে বিজেপি গোলমাল পাকানোর চেষ্টা করছে। এটা সঠিক। কিরকম? মন্দির থেকে মূর্তি সরিয়ে নিয়ে যাওয়া হবে, এগুলো করেছেন আপনারা, মূর্তি সরিয়ে নিয়ে যাওয়া হবে, এরকম ধরনের এক সেকেন্ড এতক্ষণ শুনেছি, শুনুন না, আমি তো আপনাকে ডিস্টার্ব করছি না, একটু পেশেন্স রাখুন। পার্থবাবু, আপনাকে আজকে মনে রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সমস্ত সীমা লঙ্ঘন করে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ইসকন, রামকৃষ্ণ মিশন, কার্তিক মহারাজদের মতো মহারাজদের সরাসরি আক্রমণ করছেন, কারণ উনি সাম্প্রদায়িকতার জায়গা তৈরি করে ক্লিয়ার ডিভিয়েশন চাইছেন। আমি তীব্র প্রতিবাদ করছি এর। ভাই, আপনি অ্যান্টি হিন্দু করলে আপনি হচ্ছেন সেকুলার, আর আমরা প্রো হিন্দু করলে আমরা সাম্প্রদায়িক। এটা ঠিক করতে হবে, তাই বলে সাধুদের শিখতে হবে আপনাদের কাছ থেকে। আপনার সাথে আমি তর্ক করতে চাই না, আমি করছি। আপনার যদি ধর্মীয় বিষয় ইম্পর্টেন্ট না হতো, ধর্মীয় মেরুকরণের প্রয়োজনীয়তা না হতো, আপনি 99.99% কাজ করেছিলেন। আপনি সাধুদেরকে এই ভাষায় টার্গেট করছেন, করেছেন? আপনি জানেন, কার্তিক মহারাজকে যে ভাষায় করেছেন, তীব্র প্রতিবাদ করছি। অধীর চৌধুরীকে জেতানোর ক্ষেত্রে আজকের আলোচনার বিষয়টা এটা ছিল না। আপনি ধর্মীয় অন্য কারোর সম্পর্কে বলতে পারবেন? বহরমপুর বিধানসভা কেন্দ্রটা আপনারা এই কথা অন্য কারোর সম্পর্কে প্লিজ একসঙ্গে না, শঙ্কু প্লিজ, ভাস্কর প্লিজ আমার সঙ্গে কোঅপারেট করুন। আমি এই প্রসঙ্গটা আপনি তুললেন বলে আমি লাইনটা আমার মাথায় চলে এলো, মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন, আমি সেই জন্য প্রসঙ্গটা তুলেছি। আজকে এটা থাক, আজকে আমরা তো সার্বিকভাবে সপ্তাহান্তিক এই আলোচনায় গোটা সপ্তাহের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আসি। দরকার হলে আগামী সপ্তাহে নিয়ে আলোচনা করা যাবে। পার্থবাবু, ফিরে আসি এবার আপনার কাছে।
নেতারা সেফোলজিস্ট, এই যে পয়েন্টটা যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, এতে আমি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, নরেন্দ্র মোদী কি বলেছেন তার উদাহরণ দেখিয়েছি এই সপ্তাহে, একবার অমিত শাহ কি বলেছেন সেটাও দেখিয়ে নিই, তারপর পার্থবাবু আমি আমার প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। এ প্রসঙ্গে অমিত শাহ সেফোলজি দেখুন। आज मैं बताकर जाता हूं, ये 380 सीट में मोदी जी 270 सीट लेकर पूर्ण बहुमत प्राप्त कर चुके हैं। মানে 4 সপ্তাহে এই 4টে পর্বের মধ্যে মোটামুটি নরেন্দ্র মোদীর আসন সুনিশ্চিত হয়ে গেছে। এখন এইটা যেটা প্রথমে আমাকে বিশ্বজিৎ বলছিলেন যে মূল কারণ হচ্ছে ফ্লোটিং ভোটকে কিছুটা হলেও প্রভাবিত করা, এটাই আপনারও কি মনে হয় একমাত্র উদ্দেশ্য? অন্যতম উদ্দেশ্য তো বটেই, সেটাই যে এই ধরনের সংখ্যা তার হচ্ছে যে প্রেডিকশন করা। কিন্তু আমি একটা কারণে প্রথম যে সংখ্যাটায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে এবার বিরোধী জোট ইন্ডিয়া 315+। সন্তুষ্ট এই কারণের জন্যই এবং নিশ্চিন্ত হয়েছি যে এই রাজ্যে 42-এ যদি তৃণমূল পায় তাহলেও তৃণমূলের কোনো দরকার হবে না সরকার গড়ার ক্ষেত্রে। 273 সংখ্যাটা এমনি পাওয়া যাচ্ছে। ফলে এটা গেল এক। দুই, যে আমাদের মোদী সাহেব বলেছিলেন যে বাইরে থেকে সমর্থনের দরকার হয়নি। না, 100টা সিটে যে সমর্থন করেছিলেন বাইরে থেকে, না, সেই সেটা জন্যই তো প্রয়োজন বলছি। ছিল না, না, কিন্তু আপনারা বলেছিলেন সরকারকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। না, বাইরে থেকে সমর্থনের প্রশ্ন ভুলে যাবেন না এটা। আমি এটা কোনো কিছু আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকে তো সরে এসেছেন। এখানে কিছু 100টা বলিনি। আমি বাইরে এই কারণে থেকে বলছি সমর্থন, মমতা এটা ভুলে যাবেন, বন্দ্যোপাধ্যায় দরকার ছিল না সেটা। একা এমপি ইলেক্টেড হয়েছিলেন, সেখানেও একটা সরকারে তিনি মন্ত্রী হয়েছিলেন, বাইরে থেকে সমর্থন দেননি, এমনকি দপ্তরবিহীন সমর্থনেরই প্রয়োজন ছিল না। এবার ছেড়ে দিন। সেটা কেন বলছেন না? আচ্ছা, পয়েন্টে হোক আলোচনা। হ্যাঁ, এইবার প্রশ্নটা হচ্ছে যে মোদী সাহেবও যে সেফোলজি করছেন বা অমিত শাহজিও যে 400 পার। আমার প্রশ্ন হচ্ছে যে 400 হোক 270 হোক, এই প্রশ্নটা আমি বলছি আমি নিজে সেফোলজিস্ট নই, ফলে আমি এই কারণের জন্য আমি কোনো সংখ্যা বলবো না। আর এইটুকু বোঝা আমি যাচ্ছে। আপনাকে সেফোলজি করতেও বলছি না, আমি বলছি যে এই আপনারা কি ট্রেন্ডটা, শূন্য হবেন? প্লিজ আমি আবার এই যে বলছি। ট্রেন্ডটা দেখুন, আমি একটা কথা এখানে বলি, আগে এক্সিট পোল নির্বাচনের দিন হতো, মানে এই যে ধাপে ধাপে নির্বাচন, প্রতিটি ধাপের পরে এক্সিট পোল হতো। এটা বন্ধ করে পরবর্তীতে নির্বাচন কমিশন এক্সিট পোলটাকে বন্ধ করে দিল। Exactly. একমাত্র কারণ যে ভোটারদের ওপর এটা অন্য ধরনের প্রভাব পড়তে পারে, কোনো জায়গায় এক্সিট পোলে কাউকে এগিয়ে দেওয়া হচ্ছে, কোনো দলকে এগিয়ে দেওয়া হচ্ছে, এর প্রভাবে পরবর্তী ধাপগুলোতে ভোটাররা প্রভাবিত হতে পারে না। তাহলে সেটা নিশ্চয়ই নির্বাচন কমিশন ভেবেচিন্তে করেছে। তাহলে সেই অভাবটা কি এবার নেতারা পূরণ করছেন? নেতারাই তাদের সেফোলজি দিয়ে লোককে প্রভাবিত করছে। নেতারা পূরণ করছেন, সংবাদ মাধ্যমের একাংশ করছেন। আপনি যেরকম এক্সিট পোল বললেন, আপনি পিপল সার্ভে যেটা হয় সেটাও কি? সেটাও তো আমি আপনাকে বলছি যে ধরনের সার্ভে যে সংখ্যা নিয়ে করা হচ্ছে, যারা করছেন আমি কাউকে খুব কম চিনি না। ফলে সেই সার্ভের যে রেজাল্ট বেরোচ্ছে তাতে কখনো বিজেপি জিতছে, কখনো তৃণমূল জিতছে। আমি বলছি এই রাজ্যের নিরিখে সিপিএম কোথাও নেই। আমি বললাম এইটা যে এই কারণের জন্যই, এই জন্য আপনার রাগ হয়েছে। সিপিএম থাকলে হয়তো রাগ হতো না। কিন্তু না, আমি বলছি প্রতিটি সংবাদ সিপিএম মাধ্যমে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। প্রতিটি সংবাদ শুধু মাধ্যমের আলোচনায় রাখছে। প্রজেকশন ইয়ে করে ভন্ডুল রাজ্যে করে। কটা জিতবে? আরে আশ্চর্য কথা, আপনার খরচ সময় বললে তাহলে আপনি বলতে পারবেন না ভাই। এটা কোনো কখনো আলোচনার বিষয় হতে পারে না, আমরা টেকনিক্যাল আলোচনা করছি। যদি কে কোথায় জিতবে সেটা 4 তারিখ দেখা যাবে। হ্যাঁ, এই প্রশ্নটা 2004 সালে যদি বিজেপির কোনো কর্মীকে করা হতো, আপনার মতো দাঁড়িয়ে হাতের নখ কাটতো। তার মানে আমি ওই বললাম এই রকম কারণের অবস্থা জন্য। এখন আপনাদের? না, সেই কারণে তাহলে বিজেপি মেনে নিলেন পার্থদা যে এখন আপনাদের অবস্থা অনেকটা ওই রকম হয়েছে। সিপিএম এর তফাৎ ওইখানেই। তফাৎটা তাহলে তার হচ্ছে থেকেও খারাপ অবস্থা হয়েছে মেরুদণ্ড এবং CPM এর। সিট দ্বারা একটু তফাৎ তার আছে, থেকে আরো খারাপ ওই কারণের হচ্ছে। জন্য। ফলে এবার প্রশ্নটা হচ্ছে যে এবারের ভোটে বিজেপি 400 আসন পাচ্ছে না, এইটা এই কারণের জন্য। আমি না, এটা স্বয়ং প্রধানমন্ত্রী প্রমাণ করছেন তার নিজের অ্যাকশনের মধ্যে দিয়ে, যিনি প্রত্যেকবার বলে গেছেন যে এতদিন রুটি কাপড়া আর মকান গ্যারান্টির গল্প দিচ্ছিলেন, উনি প্রথম দ্বিতীয় পর থেকে উনি মঙ্গলসূত্র বিক্রি হয়ে যাবে মেয়েদের, সেইটা যিনি দেশ বেচে দিয়েছেন কর্পোরেটদের কাছে, তিনি যখন মঙ্গলসূত্র বেচার গল্প করছেন এবং তিনি যখন পোলারাইজেশনের পলিটিক্সে ঢুকছেন, তিনি যখন আবার রামলালায় ঢুকছেন, তখন বোঝা যাচ্ছে যে মাটিটা দুর্বল হয়ে গেছে। ফলে 400 পারের যে গল্প, সেই গল্পটা এবার রূপকথায় পরিণত হতে চলেছে, সেটা বাস্তবায়িত হবে না যতই সে বলে। আমি আবার বলছি যে আমি এই আলোচনায় যেতেই চাই না যে তারা কতটা সত্যি বলছেন, তারা কতটা তথ্যের উপর ভিত্তি করে বলছেন, তারা কতটা টেকনিক্যালি কারেক্ট বলছেন, কেন বলছেন এর উত্তর একটাই, যে তারা ফ্লোটিং বোর্ডটাকে প্রভাবিত করতে চাইছেন, যেটা এক্সিট পোলে হতো বলে কমিশন বন্ধ করেছে। পার্থ, আমি আপনাকে আবারও বলছি যে ভোট আর্ন করার যে উপায়,
যে এক একটা রাজনৈতিক দলকে দেখছে কেউ বিরোধী অবস্থানে আছে, কেউ শাসক অবস্থানে আছে। লেট পিপল ডিসাইড যে তার জীবনের যে ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলো কে কিরকম ভাবে পূরণ করতে পেরেছে, কেউ সরকারের থেকে, কেউ বিরোধী হিসেবে। আসলে এই ভোটটা তো মোদী সরকারের একটা রেফারেন্ডাম ভোট হচ্ছে, হওয়ার কথা। ফলে তিনি 10 বছর সুযোগ পেয়েছেন, কি পেরেছেন কি পারেননি সেই হিসাবটা হোক। মঙ্গলসূত্র কেন আসবে, রামলালা কেন না, আসবে, এটাও This is the আসবে, এটা important issue। সিকিউরিটির না, মধ্যে পড়ে। কারণ হ্যাঁ, তাদের ধর্মের বলার ভিত্তিতে কিছু দেশ নেই, ভাগ হয়ে গেল। তাদের কিছু নেই হ্যাঁ, বলার। এতদিন পর্যন্ত ফলে 500 বছর লাগলো 75 বছর হয়ে আইন গেছে। মেনে এখানে রামলালার মূর্তি প্রতিষ্ঠিত অমৃতকাল হয়েছে। চলছে বলছে, হ্যাঁ, লোকে না আপনাদের কাছে খেতে তো পেয়ে ঠিক মরছে। বলা। এক মিনিট লোকে না খেতে পেয়ে মরছে। শঙ্কু 1 মিনিট। এটাও ঠিক যে 4 দফা হয়েছে, এখনো 3 দফা বাকি, মানে অনেকগুলোই বাকি, অনেক অংশের ভোট বাকি, অনেকগুলো আসনের ভোট বাকি। কিন্তু নরেন্দ্র মোদীকে বলতে হচ্ছে যে কংগ্রেস কোয়ালিশন যদি কোনোভাবে সরকার করে তাহলে রাম মন্দির ভেঙে দেবে। মানে এই জায়গায় যদি ব্যাপারটা যায়, এই জায়গা কেন, এরা তো করেছে, এরা তো করতে দেয়নি। আপনার ভাই ধর্মীয় স্বাধীনতা মানে সবার জন্য ধর্মীয় স্বাধীনতা থাকবে, ধর্মীয় স্বাধীনতা একজনের জন্য থাকবে, আরেকজনের জন্য আবার থাকবে না, এটা হতে পারে নাকি? ধর্মকে ভোটে সবথেকে ব্যবহার বড় করা। সাম্প্রদায়িকতা তো সিপিএম করেছে। রামকে বিক্রি করা ভোটের CPM ময়দানে তো যারা জেনারেল করেছে, সেক্রেটারি করে আরে সবথেকে। রামকে ভোটের ময়দানে এসব দেখে নামিয়েছে, করে। বিক্রি করেছে। রামে এত আরে চালা বাপ রে হয়েছে বাপ, কেন? কি রাম রাম ভক্ত, আছে বলে তো অনেকে রাম বেঁচে ছাড়া আছে। ভোট মুখে আসছে না। দিনের বেলা বিপ্লব আমি তো করবেন, বললাম, আমাদের সময় রামের কমে বিরুদ্ধে আসছে। নেতার নাম দেবেন, শঙ্কু রাম নেতার নাম শঙ্কু এই প্রসঙ্গ থাক শঙ্কু প্লিজ। আমি বিষয়টা আপনার কাছে ফিরে আসবো প্লিজ প্লিজ। ধর্মের অনুপ্রবেশ রাজনীতির মধ্যে অপরাধ। শুনুন, আমাদের সংবিধান অনুযায়ী এটা একটা বড় ধর্মীয় বিষয়কে রাজনীতির মধ্যে ঢোকাচ্ছে, এটা তো আপনারা কারোর বলেন কথা না। শোনা যাচ্ছে না ভাই। তিনজন একসঙ্গে কথা বললে কারোর কথা শোনা যায় না। ভাস্কর, এটা থাক। আজকে এই আলোচনাটা থাক, আমাদের হাতে সামান্য একটা সময় আছে। শঙ্কু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখনো বলা হয়নি। সম্পূর্ণ আলোচনাটা অন্যদিকে চলে যাবে আমাদের আজকের আলোচনা থেকে। ওনাদের রাম বিষয়- ছাড়া তো আর আমি কিছু শুধু আলোচনার অন্য বিষয় নেই। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তুলবো, 7-8 মিনিট আছে। বিষয় শুধু এই প্রসঙ্গে আপনার একটা মন্তব্য জানতে চাই। এই যে এক্সিট পোল বন্ধ করেছিল কমিশন, আমরা কি তাহলে এবার দেখব যে কমিশনের কাছে এই ধরনের কমপ্লেন যাচ্ছে যে নির্বাচনে প্রচারে এসে শীর্ষ নেতারা তারা অ্যাকচুয়ালি এক্সিট পোল করছেন মঞ্চের উপর দাঁড়িয়ে? আমি আমার মনে হয় বলতে না দিলেও হয়, কারণ আমি ঠিক এই কথাটা বলতে চাইছিলাম যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে মামলা হয় এক্সিট পোল নিয়ে। মনে থাকবে যে সেই সময় এত বেশি 7 দফা 8 দফা নির্বাচন হতো না, কিন্তু যখন বিভিন্ন দফায় নির্বাচন, এবং আমরা দেখেছি প্রত্যেক নির্বাচনের দিন বিকালবেলা সন্ধ্যেবেলা সবাই আলোচনা করতাম কেন। একটা যেমন আমরা আলোচনা করলাম, আর একটা আমরা এড়িয়ে গেলাম, ফ্লোটিং ভোটারের কথা বললাম, কিন্তু কর্মীদের কথা যারা ভোটটা করায়, সেই কর্মীদের যদি মনোবল ভেঙে যায়, কর্মীরা যদি জানে যে সরকারে আসতে পারছে না, তাহলে ভোট করাবে কে বাকি দফাগুলোতে? সুতরাং কর্মীদের কথাটা মাথায় রাখতে হবে। আর আমরা আরপি অ্যাক্টের 126(1)B এটাতে এক্সিট পোল বন্ধ করলাম। আমার প্রশ্ন হচ্ছে, যেটা অলরেডি পার্থদা তুলেছেন, যে প্রি পোল সার্ভেটাও কি বন্ধ করা উচিত? কতদিন আগে থেকে বন্ধ করা উচিত? কারণ সাইকোলজিক্যালি ভোটারকে মোটিভেটেড করা, কারণ স্যাম্পেল যে নেওয়া হবে তার সায়েন্টিফিক ডকুমেন্টস কি পরিমাণ স্যাম্পেল, এবং ভোট চলাকালীন করা যাবে না। ব্যাপারটা বুঝতে হবে ভাস্কর। বিশ্বজিৎ যেটা বলছেন সেটা হচ্ছে যে 7 দফা অ্যাকচুয়ালি শেষে এটাকে পলিটিক্যালি ব্যবহার করা হয়। একদম অবজেকশনটা সেখানে এবং- পলিটিক্যালি ব্যবহার করা হয় এবং কিনা। আমার দৃঢ় বিশ্বাস, যদি এইভাবে চলতে থাকে, কোনো যদি জনস্বার্থে মামলা হয়, নেতাদের পরেও এই আসতে পারে, ইলেকশন কমিশন বলতে পারে যে যার এজেন্ডা নিয়ে কথা বলুক, কিন্তু কে কত পাচ্ছে তার কাছে ডকুমেন্টস না থাকলে, বিজ্ঞানগতভাবে না বললে এই প্রেডিকশন করা উচিত। দেখুন আমার হাতে 4-5 নির্বাচনের মিনিট সময় আছে। আমি একটা পয়েন্ট এই টেবিলে তুলতে চাই, যেটা আমার মনে হয় কোনো বিতর্কের বিষয় না, বরং পয়েন্ট অফ কনসার্ন, যেটা ইনফ্যাক্ট নির্বাচন কমিশনের কাছে পয়েন্ট অফ কনসার্ন। আপনাদের 4 জনের আমি মন্তব্য আমাদের দর্শকদের শোনাই। আপনারা নানা দলকে বা ব্যক্তিগতভাবে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নিজেরা এখানে এসে বসেছেন। এখনো পর্যন্ত 65-66 কোটি ভারতবাসীর ভোট শেষ হয়েছে। এই 65-66 কোটি অ্যাপ্রক্সিমেটলি, তার মধ্যে 22 কোটি মানুষ বুথে আসেননি। এটা কিসের লক্ষণ এত প্রচারের পর? ভাস্কর, আপনি শুরু করুন। প্রথমত হচ্ছে যে এই এতদিন ধরে ভোট, এই দুর্ধর্ষ গরমের সময়, এই সময়টা শুধু গরম না, আমি এটা আবহাওয়াটা একটা বড় ফ্যাক্টর। 44 পৌঁছে গেছে গ্লোবাল মানে ওয়ার্মিং এর ব্যাপার এখানে, এই সময় ভোট করাটা এবং এত দীর্ঘ সময় ধরে এক একটা রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গে 7 দফা নির্বাচন, এটা একটা, এটার জন্য মানে একটা হচ্ছে মানে জলবায়ুর এই পরিবর্তন হওয়া, এত গরমের সময় ভোট করা, এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে যে মানুষ কিন্তু শঙ্কায় আছে। আমি আপনাকে বলছি, কোন কোন জায়গাতে উত্তরপ্রদেশে সেখানে ভোট দিলে
বিজেপি ছাড়া অন্য জায়গায় ভোট দিলে ত্রাস সৃষ্টি করা হয়েছে, এবং জেতার জন্য যে জায়গাতে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে যেখানে মানুষকে ভীত সন্ত্রস্ত করা হয়েছে, ভোটের শতাংশ কম পড়ছে। বেশি মানুষ ভোট দিলে বিজেপি জানে যে তারা পরাজিত হবে শাসক। বেশ, সেই ভাস্কর, কারণের জন্য আমি কিন্তু এখানে এই শুধু একটা সন্ত্রাস মাত্রা যোগ সৃষ্টি করতে এবং চাই। আবহাওয়া দেখুন, এটা তো একটা এতদিন দীর্ঘদিন ধরে এটা তো একটা ভোট বিজ্ঞান করাটা, আছে, সেফোলজি এটা নিয়ে বহুবার একটা বলা হয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতি। 7 দফা এটা এই বিজ্ঞান বলে, কবে থেকে 2 মাস ভাস্কর, আড়াই মাস ভাস্কর, ভোট এই হচ্ছে। বিজ্ঞান বলে যদি ভোট কম পড়ে তাহলে সেটা শাসক দলের বিরুদ্ধে যায়। এটা একটা সাধারণ এই ব্যাপারে যে সাধারণ উল্টোটাও আছে, স্ট্যাটিস্টিক্স বলে যে ভোট বেশি পড়লে আচ্ছা, মানুষ দ্বিতীয় কথা আরেকটা বিষয় আছে, অনেকে এভাবে বলছেন যে ভোট অনেকে দিচ্ছেন না, তার কারণ তারা মনে করছেন যে এই নির্বাচনের ফলাফল পূর্ব নির্ধারিত। নরেন্দ্র মোদী যে অবস্থানে আছে তাতে কেউ তাকে চ্যালেঞ্জ করতে আপনি পারবে বলুন না। 43 ডিগ্রি, আমি বলছি আপনাকে 43 ডিগ্রি সেন্টিগ্রেডে একজন মানুষকে ভোট কেন্দ্রে পৌঁছে ভোট দেওয়ার যে বিষয়টা, সেটা কি ইলেকশন কমিশনের মাথায় রাখা শঙ্কু, উচিত? এবার আপনি বলুন, 22 কোটি মানুষ ভোট দেননি, 65 কোটির মধ্যে 22 কোটি, বিগ পার্সেন্টেজ। তখন এই পার্সেন্টেজের মধ্যে অনেকটা পার্সেন্টেজ ভোট আছে যেটা তৃণমূলের জালি ভোট। এবার এরা অনেকটা করাতে না না, আমি পারছে না। গোটা দেশে বলছি, এটা তো শুধুমাত্র আমাদের রাজ্যে না, আমাদের রাজ্যে তো 10 কোটি 12 কোটি। আমি একটু বাংলা নিয়ে বলতে চাই, আপনি লক্ষ্য করে দেখবেন এবারে এখনো পর্যন্ত যা ইলেকশন হয়েছে, যা ট্রেন্ড, তাতে আপনি দেখবেন ভোট কম হচ্ছে, ভোট এ রাজ্যে কম হচ্ছে। এ রাজ্যে যথেষ্ট কম হচ্ছে। এবং অদ্ভুতজনক একটা জিনিস লক্ষ্য করা গেছে যে ভোটাররাও না একটা নিশ্চুপ ভোট দেওয়ার মতো ভোট দিচ্ছেন। ফলে প্রায় ট্রেন্ড দেখা যায় যে এই ধরনের ভোট হলেই সেটা এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা প্রবল বলে আমরা মনে করছি, এবং সে কারণেই এই লোটালুটিটা অনেকটা কমে গেছে। কিন্তু বলেই- ভোট কম পড়লে আর এর মধ্যে ভোট একটা কম কথা বলছি, পড়লে একটা শাসক কথা দলের শুনুন। বিরুদ্ধে যায়, এটা কিন্তু পার্থদা, কেন্দ্রের নির্বাচন। আপনারা এই প্রথমবার দেখেছেন ইলেকশন কমিশন কত শতাংশ ভোট পড়লো সেটা ডিক্লেয়ার করতে রাত কাটিয়ে দিচ্ছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। বদলেও যাচ্ছে, সমস্ত দলগুলো তার জন্য বদলেও প্রতিবাদ যাচ্ছে, জানিয়েছে। 6 ঘন্টার পরে 6 হিসেবের ঘন্টা সঙ্গে পরে- 24 ঘন্টার পরে হিসেব মিলছে না। মিলছে না। সুতরাং এখানেও এই ভোটের হিসাবে যে মানে দল তৃণমূল মেশাচ্ছে না, কংগ্রেসের হিসেব এবং ঘেঁটে সমস্ত দল, সমস্ত রাজনৈতিক মিলবে দল না, এটার মিলবে ইলেকশন না। কমিশনে গিয়ে তাদের আতঙ্কিত এটা হয়ে যাচ্ছে প্রতিবাদ না। জানিয়ে এসছে। জানেন মুখে না? মুখে আতঙ্কের ছাপ। না না, অভিযোগটা করিয়েছে, নির্বাচন না, কমিশনের হিসেব বিরুদ্ধে। মিলছে না। ভাস্কর, অভিযোগটা সিপিএম নির্বাচন ঘেঁটে কমিশনের গেছে। বিরুদ্ধে, তাহলে তো এখানে তুলে লাভ নেই। এখানে তো নির্বাচন নির্বাচন কমিশনকে কমিশন যে নিয়ন্ত্রণ করেন ঘেঁটে বিজেপি, গেছে। নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করে বিজেপি, এটা আপনারা জানেন না, সারা ভারতবর্ষে সমস্ত মানুষ পার্থবাবু বলুন, নির্বাচন কমিশনের বিষঙ্গ থাক, না, পার্থবাবু এটা তো আপনার কি হয়েছে, মনে হয়? আমি জানিয়েছি সব দল। দেখুন, 2-3টে কারণ তো আছেই। এক হচ্ছে যে আমি এইটুকু নিজেও বিশ্বাস করতে চাই আপনার মতটার মতোই, যে ভোট দিতে আসেন সেই মানুষরাই যারা নিজেদেরকে স্টেক হোল্ডার মনে করেন, যার ভোটে স্টেক রয়েছে, রাইট? ধরলাম যে আমি মোদী সরকারি, যে যদি 10 বছরে এরকম হতো যে মানুষ, এটা ঠিক যে মোদী সরকার হচ্ছে তার জীবনের একটা স্টেক, অর্থাৎ থাকা এবং না থাকার মধ্যে হচ্ছে তার একটা বড় ব্যবধান করে দিতে পারে, তা যদি হতো তাহলে কিন্তু সে দৌড়ে 42 ডিগ্রিতে হচ্ছে যে ভোট দিতে যায়। ফলে যখন বোঝে যে এটা আমার স্টেক নেই, তখন একটা ধরনের লোক উইথড্র করে নিজেকে একটা জায়গা থেকে। সেকেন্ড পার্ট, অনেকে আবহাওয়ার কথা বলেছেন, এটা প্রতিবারই প্রায় লোকসভা এই সময় হয়, ফলে কম বেশি এই উত্তাপ নিয়েই মানুষ ভোট দেয়। ফলে এটা এক্সেপশনাল, হয়তো এবার একটা দুটো ক্ষেত্রে হয়েছে। 3 নম্বর একটা ইস্যু আসছে যে মাইগ্রেন্ট লেবার, এটা বহু আলোচনায় উঠে আসছে যে মাইগ্রেন্ট লেবার যারা তারা ভোট দিতে আমাদের পারে, কিন্তু দেশে তারাও নতুন বহু নয়, ক্ষেত্রে- এর আগেও হ্যাঁ, পারেনি। না, কিন্তু এবার আমি বলছি যে এই মানুষগুলো তাদের কর্মচ্যুত হওয়ার প্রবাবিলিটি যত দিন যাচ্ছে, কারণ হচ্ছে যে কাজ নেই বাজারে। ফলে এখানে একবার যদি ইফ ইউ আর আউট অফ ভেনু, তাহলে হচ্ছে যে সেখানে কাজের একটা বড় সমস্যা হতে পারে, সেই মানুষ যাচ্ছে। এবং আমি এইটা দেখতে চাইছি এবার পার্থ, যে নোটায় ভোট শতাংশ বাড়ছে নাকি ভোটদানের হার কমছে, সেটা তো পরে, That is 4 তারিখে going to- পরে জানতে Yes, পারবো। সেটা হচ্ছে কিন্তু গণতন্ত্রের যেভাবে পক্ষে 24 বড় ঘন্টা বিপদের 48 জায়গা। ঘন্টায় সেটা পার্সেন্টেজ গণতন্ত্র বদলাচ্ছে হ্যাঁ, এবং সব এবার আমি দলগুলো বলছি যে আপনি প্রতিবাদ যেটা জানিয়েছে। বলছিলেন লাস্ট, যে আসলে ভোট কত কম করছে কত এটা আমি বেশি জানতে করছে, পারছি না। এটা কেউ জানে না। এটা একমাত্র জানে নির্বাচন কমিশনের ওই 3 জন আমাদের কমিশনার সাহেব। ফলে তারা ভোট হয়ে যাওয়ার পর 5টার সময় একটা ডেটা দিচ্ছেন, রাত 9টায় একটা দিচ্ছেন, আবার 4 দিন বাদে একটা পরের দিন দিচ্ছেন। একটা data দিচ্ছেন। এইটা সব দলগুলো ভারতবর্ষে জানিয়েছে। এর আগে আমি বললাম যে এতকাল ধরে চলেছে বহু কেউ ভোট, জানে। বিজেপি কিন্তু ছাড়া কখনো কেউ এটা প্রতিবাদ হয়নি। জানে, সবাই ফলে প্রতিবাদ যে জানে। অভিযোগ বিজেপি কোনো ইলেকশন প্রতিবাদ কমিশনের জানে না। বিরুদ্ধে আমার স্বচ্ছতা না থাকার এই অভিযোগ অভিযোগ উঠছে, আছে, এবং একদম। অভিযোগের সঙ্গত কারণ। বিশ্বজিৎ, আমার মনে হয় যারা প্রথম ভোটার এবং তরুণ প্রজন্ম, এরা অনেকটা রাজনীতি বিমুখ হচ্ছে। কারণ ভারতবর্ষকে আমরা ইয়াঙ্গিস্তান বলে দেখছি, ইয়াং যারা ভোটার আছে তার সংখ্যাটা অনেক বড়। দ্বিতীয় হচ্ছে এত দুর্নীতির খবর সব রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে, অধিকাংশ রাজনৈতিক দলের বিরুদ্ধে। সুতরাং সেটা বলছে যে ভোট দিয়ে আমি কাকে নির্বাচিত করব, এটা একটা বড় ইস্যু। আর একটা উন্নয়ন নিয়ে ভোট হচ্ছে না, কেউ উন্নয়নের কথা বলছে না, রুটি রোজগারের চাকরির কথা বলছে না, ধর্মের কথা বলছে। আর হচ্ছে দেশের কথা বলার লোক নেই, দশের কথা বলার লোক নেই, নিজেদের স্বার্থের কথা বলছে। আর একটা বড় অংশ মনে করছে রাজনীতি এখন পেশা,
অন্যের ব্যবসায় আমি কেন ইন্টারফেয়ার করব? গণতন্ত্রের প্রতি ভালোবাসাটা শেষ হয়ে গেছে। কিন্তু সেটা তো আমাদের রাজ্যের বা আমাদের দেশের ভবিষ্যতের জন্য খুব ভালো নয়। ইনফ্যাক্ট নির্বাচন কমিশনও আমার ধারণা এটা নিয়ে কাজ করবে, তারাও এই ব্যাপারে সার্ভে করবে। আপনি যেটা বললেন নতুন প্রজন্মের রাজনীতির প্রতি আগ্রহ যে কম, এমনি কোনো সন্দেহ নেই। নির্বাচনের আগে যখন তালিকা প্রস্তুত হয় ভোটারদের, সেখানেই সেই সময় আমার মনে আছে নির্বাচন কমিশন এই ব্যাপারে তার কনসার্ন প্রকাশ করেছিল যে নতুন ভোটাররা যারা 18 পেরোচ্ছে তারা এসে ভোটার তালিকায় নাম তুলছে না, অনেকেই তোলেনি, এবং তারা এর জন্য স্পেশাল ড্রাইভ দিয়েছিল এবারে নির্বাচন কমিশন। যাই হোক না কেন, 65 কোটির মধ্যে 22 কোটি ভারতবাসী যদি ভোটে আগ্রহ না দেখান, চিন্তার বিষয়টা। আমার ধারণা নির্বাচন কমিশন এ নিয়ে কিছু পদক্ষেপ হয়তো করবে, আরও দেখার যে আগামী 3 দফায় ছবিটা কোথায় গিয়ে দাঁড়ায়। এনিওয়ে, আজকে আমাদের সময় দেওয়ার জন্য ভাস্কর, বিশ্বজিৎ, পার্থবাবু, শঙ্কু, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও, অর্থাৎ যারা এতক্ষণ দেখছিলেন আমাদের এই অনুষ্ঠান, ছিলেন আমাদের সঙ্গে। আপনারা দেখছেন NK টিভি বাংলা।